শ্রম বাজার বন্ধের আশঙ্কায় মালয়েশিয়া যেতে বিমানবন্দরে হাজারো মানুষের ভিড়, কাটেনি টিকিট ও ফ্লাইট জটিলতা। সিলেটে ৩টি পয়েন্টের পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতি। ৭ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত, বন্ধ সব পর্যটন কেন্দ্র। এমপি আনার হত্যায় ফের ৫ দিনের রিমান্ডে ৩ আসামি। রোহিঙ্গা ক্যাম্পগুলো ভয়ঙ্কর অপরাধের কেন্দ্রবিন্দু বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কোরবানির ২ সপ্তাহ আগেই চড়া মশলার বাজার। ঝড় বন্যার অজুহাতে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। মালয়েশিয়ায় যাওয়ার জন্য বিমানবন্দরে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। তারা জানান, আজকের পর থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আর কোনো শ্রমিক নেবে না। আজকের মধ্যে যেতে না পারলে তারা আর মালয়েশিয়ায় যেতে পারবেন না। অনেক টাকা খরচ করেছেন, এখন বিদেশ যেতে না পারলে দুর্ভোগের কোনো শেষ থাকবে না। এর আগে অনিয়মের ঘটনায় ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বাংলাদেশিদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খোলে। তখন আবারও চক্র গঠন করা হয়। এই প্রেক্ষিতে গত মার্চে মালয়েশিয়া জানায়, দেশটি আপাতত আর কোনো শ্রমিক নেবে না। যারা অনুমোদন পেয়েছেন, ভিসা পেয়েছেন, তাদের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়ে বহু মানুষ বিপদে পড়েছেন। সময় হাতে না থাকে উড়োজাহাজের টিকিট ছাড়াই অনেকেই ভিড় করেছেন বিমানবন্দরে। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরই মধ্যে জেলার ৭ উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৫ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে গেছে জমির ফসল, মাছের ক্ষেত। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সিলেট থেকে শিপার চৌধুরীর তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে অন্যান্য নদ নদীর পানিও। জেলার ৭ উপজেলায় পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। ইতোমধ্যেই ৫৪৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। প্লাবিত উপজেলাগুলোর মধ্যে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, শুকনো খাবার ও অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনেক এলাকার পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্র ও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিনে পানি অনেকটা বেড়ে গেছে। ৩০-৪০টার মতো বাসা ডুবিয়ে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ পানি বেড়ে গেছে, বের কারণে কর্মচারী যারা এরা তো আসতে পারেই নাই, ওদের ওই জায়গায় পানি। পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম প্রথম থেকে অব্যাহত রয়েছে। আমরা জাফলং যে টুরিস্ট স্পট রয়েছে সেটি বর্তমানে বন্ধ আছে। সেখানে যে টুরিস্ট নৌকাগুলো আছে সেই নৌকাগুলো প্রায় ১.৫ শতাধিক নৌকা আমরা এই উদ্ধার কার্যে ব্যবহার করছি। এদিকে সুনামগঞ্জে বৃষ্টি আর উজানের ঢলে সুরমা সহ সব নদ নদীর পানি বাড়ছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বিএনপি গণতন্ত্রের নামে দেশে কারফিউ গণতন্ত্র চালু করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা নির্বাচন ব্যবস্থাকেও তামাশায় পরিণত করেছিল বলে মন্তব্য করেন তিনি বলেন, প্রধানমন্ত্রী সব খোঁজ খবরই রাখেন। সেক্ষেত্রে দলের হোক বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক, দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি শাসনামলে হাওয়া ভবনই দুর্নীতিতে জর্জরিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খোঁজ খবরই রাখেন উল্লেখ করে কাদের বলেন, দুর্নীতিবাজ যেই হোক কারো কোনো ছাড় নেই। প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে?
এ সময় তিনি প্রশ্ন রাখেন, বিএনপির মহাসচিব নিজেই গণতন্ত্র লঙ্ঘন করে দুর্নীতিগ্রস্ত, তিনি কি করে দুর্নীতিগ্রস্তদের তালিকা করবেন? বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করে 15ই ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচন। তাদের গণতন্ত্র ছিল হানা ভোট, যেখানে 114%ও হাঁ ভোট হয়েছে। মির্জা ফখরুল এর মধ্যে কয়বার কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগ প্রসঙ্গে স্পষ্ট করে কিছু জানাননি ওবায়দুল কাদের। আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি ছাড়া অন্য কারো হাতেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশ ও ভোটাধিকার রক্ষায় আন্দোলনের কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির এই নেতা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণদোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জুমা গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একাত্তরের যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশটা প্রতিষ্ঠিত করতে চাই। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাত্র 3.5 বছর, এই 3.5 বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। এরপর জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে রাজধানীর পল্লবীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই সময় দেশ এক ক্লান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেন তিনি। সামনে যে পরিস্থিতি, তাতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই দেশকে বাঁচানো, স্বাধীন সার্বভৌম রাখা খুব কঠিন ব্যাপার। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জনগণের রক্ত চুষে নিতেই পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট, কর্তৃত্ববাদী শাসক যারা, তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে দেশে গ্রেফতার 3 আসামির আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 8 দিনের রিমান্ড শেষে শুক্রবার আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আবারও 8 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিকের আদালত এই আদেশ দেন। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে ক্যাম্পগুলো ভয়ঙ্কর অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে, এমন আশঙ্কা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মন্তব্য করেন। মন্ত্রী বলেন, এখানে জঙ্গিবাদের যে আশঙ্কা দীর্ঘদিন ধরে রয়েছে তার আলামত ইতোমধ্যেই দেখা যাচ্ছে। যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে, তাদেরকে চিহ্নিত করা হবে। জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অস্ত্র রাখবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র সঞ্চালনী হতে পারে, অনেক কিছু হতে পারে।
সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আলামত আমরা দেখছি। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আর যারা এইরকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে আপনাদের যেটা দেখেছেন, তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া, এই সবগুলি আমরা করছি। বাজেটে কৃষি, মৎস্য, প্রাণী, শিল্প ও এসএমই খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। আগামী বাজেট নিয়ে এক সাক্ষাৎকারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের স্মার্ট ও দুর্নীতিমুক্ত হওয়ারও তাগিদ দেন তিনি। পাশাপাশি ঋণ খেলাফিদের আইনের আওতায় আনা সহ কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের তাগিদ বর্ষিয়ানির রাজনীতিবিদের। রেজা খানের রিপোর্ট। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে ধামরাইয়ের কুল্লার প্রত্যন্ত জনপদে এসএস অ্যাগ্রো কমপ্লেক্স নামে কৃষি খামার গড়ে তুলেছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। 200 একর জমিতে আবাদ হয় ধান, গম, ভুট্টা, সরিষা ও শাকসবজি। 50 একর জুড়ে আছে 20টি পুকুর। আগামী বাজেটে কৃষিখাত নিয়ে নিজের ভাবনার কথা জানান সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী। আমাদের দেশের ভাগ্যের পরিবর্তন করতে গেলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আমাদেরকে অর্জন করতে হবে। কৃষিখাত স্ব উৎপাদনশীল খাতে যাতে বাজেট বরাদ্দ বেশি থাকে সেদিকে নজর দিবেন। কৃষিক্ষেত্রে আমাদেরকে ভর্তুকি দিতে হবে এবং মৎস্য প্রাণী সম্পদ খাতে বরাদ্দ থাকা উচিত। কারণ আমরা যদি এই খাতগুলোতে আমরা যদি বরাদ্দ বেশি রাখি তাহলে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো। 200 হেক্টরেরও বেশি জমিতে নানা প্রজাতির দেশি বিদেশি গাছ, মশলা ও ফলদ বৃক্ষের বাগান আছে এই প্রকল্পে। 50 বিঘা জমি জুড়ে আছে ফুল, কাঠ, ঔষধি ও বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির গাছ। এসএমইকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্র মাঝারি শিল্প যারা উদ্যোক্তা তাদেরকে ঋণের ব্যবস্থা করতে হবে। এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের খামারে পালিত গবাদি পশুর মাধ্যমে পূরণ হচ্ছে মাংস ও দুধের চাহিদা। এছাড়া ভেড়া, হরিণ, ময়ূর, রাজহাঁস, ঘোড়া ও পশু পাখিও পালন হচ্ছে এখানে। আমদানি নির্ভরশীল কমিয়ে আমাদের নিজস্ব উৎপাদন বৃদ্ধি করতে হবে। এই বাজেটে সেগুলি নির্দেশনা থাকতে হবে। আমরা যাতে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের জন্য নিজেরাই যাতে যন্ত্রপাতি তৈরি করতে পারি। কামাল আহমেদ মজুমদার বলেন, উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে প্রয়োজন স্মার্ট ও সৎ কর্মকর্তা। ঋণ খেলাপিদের ছাড় ও কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার দাবি জানান তিনি। বাজেটের আকার যতই বড় হোক, এই বাজেটগুলো বাস্তবায়ন করতে গেলে যারা বাস্তবায়িত করবেন তাদেরকে আগে স্মার্ট হতে হবে, দুর্নীতিমুক্ত হতে হবে। ডলারের যে অপব্যবহার সেটা রোধ করতে হবে। রিমিটেন্স যে পরিমাণে আসার কথা সেটিও আসে নেই। হুন্ডির মাধ্যমে আসছে, আবার হুন্ডির মাধ্যমে চলে যাচ্ছে সব টাকা। যারা ঋণ খেলাপি তাদেরকে কঠোর হস্তে আইনের আওতায় নিয়ে আসা উচিত। কালো টাকা সাদা করার যে প্রবণতা সেটাও বন্ধ করতে হবে। অংশীজন ও সংসদে আলোচনার মাধ্যমে বাজেট চূড়ান্ত করার তাগিদও দেন কামাল আহমেদ মজুমদার। বিশিষ্ট অর্থনীতিবিদ যারা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে এবং ব্যবসায়ী সম্প্রদায় তাদের সাথে আলাপ আলোচনা করে বাজেট প্রণয়ন করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট বন্যার অজুহাতে রাজধানীর বাজারে আরেক দফা বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। কাঁচামরিচের কেজি 200 টাকা ছুঁয়েছে। সরবরাহ সংকটের অজুহাতে ডিমের ডজন ছাড়িয়েছে 150 টাকা। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে চড়া মশলার বাজারও। এলাচের দাম কেজিতে বেড়েছে 1200 টাকা পর্যন্ত। এজন্য তদারকির অভাবকেই দুষছেন ক্রেতারা। আর কাস্টমসের অব্যবস্থাপনার উপর দায় চাপাচ্ছেন ব্যবসায়ী নেতারা। রেজা খানের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালে বন্যা ও পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় সরবরাহ সংকটে বেড়েছে মাছের দাম। বন্যার কারণে মাছের দাম একটু বাড়ছে। আয়ের যদি দিকটা না বাড়ে তাহলে সব কিছুরই দাম বেশি। বন্যায় সব গেছে মাছ। কাঁচামরিচ 200, পেঁয়াজ 80, আদা ও রসুন 280 এবং বেশিরভাগ সবজি 100 টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বর্ষার সিজন তো দাম আমদানি কম,
আদা হইলে আমার কেজিতে 50 টাকা করে বাড়ছে। সরবরাহের অজুহাতে ডিমের ডজন হয়েছে 150 টাকা। মার্কেটে মাল শর্ট, মাল পাইতেছি না ভাই। ডজন 150 টাকা। তবে চালের দাম কেজিতে 2 থেকে 4 টাকা এবং মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে। প্রতিটা চালে কেজিতে 2 হইতে 4 টাকা কমছে। এদিকে ঈদ সামনে বাড়তে শুরু করেছে সব ধরনের মশলার দাম। আগে আলাদের কেজি আছিল 1600 টাকা, হইতে আপনার 1800 টাকা, 2000 টাকা, হয়েছে হলো 3600 টাকা। এনবিআর কাস্টমস ও ডলার সংকটের কারণে দাম বাড়ছে বলে জানান বাংলাদেশ পাইকারি মশলা ব্যবসায়ী সমিতির সভাপতি। এনবিআর এইভাবে জালিয়াতি করতেছে, এইভাবে স্বেচ্ছাচারিতা করতেছে। দেশের মধ্যে এক একটা জিনিস 50 টাকা ডিউটি, সেটা 500 টাকা করছে, 60 টাকাটা 600 টাকা করছে। এইভাবে যে বাড়ায় ওইটা তো আপনারা লেখেন না। তো দ্রব্যমূল্য বাড়ানোর পিছনে হলো মেন দায়ী হলো এনবিআর। আর বাজারে তদারকি না থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানান পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। কে কিভাবে এলসি করছে, কে কার কত পর্তা পড়ছে, কত কর্স পড়ছে, সবই সরকার জানে। এলসি কর্জের মধ্যে লেখা থাকে। এখন সরকার যদি এই ব্যাপারে একটু বেশি সময় দেয় এদেরকে মনিটরিং করার জন্য, আমার মনে হয় অনেক ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ রাখা সম্ভব। বাজার স্থিতিশীল রাখতে সব পক্ষকে সচেষ্ট হতে হবে বলেও মনে করেন এই ব্যবসায়ী নেতা। ডলার কমায় দেন, অন্যান্য সুযোগ সুবিধা ব্যবসায়ীদেরকে দেন, অবশ্যই ব্যবসায়ীরা কমায় বেচবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে জুন মাসে দেশের বাজারে তেলের মূল্য বেড়েছে। বৃহস্পতিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের কথা জানানো হয়, যা শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী জুনে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য লিটার প্রতি 160 থেকে 75 পয়সা বেড়ে 107 টাকা 75 পয়সা হবে। পেট্রোলের বর্তমান মূল্য লিটারে 124 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 50 পয়সা বেড়ে 127 টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য 128 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 50 পয়সা বেড়ে 131 নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আগামী 1 জুন থেকে কার্যকর হবে। তামাক নিয়ন্ত্রণে আইন সংশোধনে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। রাজধানীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কথা জানান। তিনি জানান, দেশকে তামাকমুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের 100 গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দেন তিনি। এবছর তামাক বিরোধী সম্মাননায় 9টি ক্যাটাগরিতে 10টি পদক দেওয়া হয়েছে। কাবাডি। বঙ্গবন্ধু কাপ 2024 আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালকে 3টি লোনাসহ 46-31 পয়েন্ট ব্যবধানে হারায় স্বাগতিকরা। খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেডার মিজানুর রহমান। নেপালের বিরুদ্ধে আজ একাই দলকে 20টি মূল্যবান পয়েন্ট এনে দেন মিজান। সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপের মুখোমুখি হবে বাংলাদেশ এবং দ্বিতীয় অবস্থানে থাকা দল নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শ্রমবাজার বন্ধের আশঙ্কায় মালয়েশিয়ায় যেতে বিমানবন্দরে হাজারো মানুষের ভিড়, কাটেনি টিকিট ও ফ্লাইট জটিলতা। সিলেটে 3টি পয়েন্টের পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতি। 7 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত, বন্ধ সব পর্যটন কেন্দ্র। এমপি আনার হত্যায় ফের 5 দিনের রিমান্ডে 3 আসামি। রোহিঙ্গা ক্যাম্পগুলো ভয়ঙ্কর অপরাধের কেন্দ্রবিন্দু বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কোরবানির 2 সপ্তাহ আগেই চড়া মশলার বাজার, ঝড় বন্যার অজুহাতে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।